হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ওয়েডনেসডে খ্যাত অভিনেত্রী জিনা ওর্টেগার লেটেস্ট একটা সিনেমা সম্পর্কে জানবো, যেটার নাম হচ্ছে ডেথ অফ এ ইউনিকর্ন। এবং তোমরা হয়তো অনেকেই জানো যে ইউনিকর্ন কাকে বলা হয়। আমরা যে নর্মাল ঘোড়া দেখি, কিন্তু পৌরাণিক কাল্পনিক একটা ঘোড়া রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে ইউনিকর্ন। এবং সেই ঘোড়ার স্পেশালিটি হচ্ছে সেটার মাঝখানে একটা শিং থাকে মাথায়, এবং সেটার অনেক জাদুকরি পাওয়ার থাকে। তো সিনেমার ট্রেলার দেখে আমার কাছে মনে হয়েছিল সিনেমাটির সম্পর্কে আমার একটু জানা দরকার, আর এই কারণে এই সিনেমাটি এক্সপ্লেন করা। তবে সিনেমাটি তোমাদের কাছে কেমন লাগবে আমি নিশ্চিত নই, তবে একবার দেখার জন্য আই থিঙ্ক যথেষ্ট ভালো। তো চলো আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে IMDb 10-এ 5.8 রেটিং পাওয়া এই সিনেমাটির সম্পর্কে জেনে আসি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার গল্পটা শুরু হয় কানাডার একটা এয়ারপোর্ট থেকে, যেখানে একজন বাবা, যার নাম হচ্ছে এলিয়ট, কেমন যেন একটা মেয়েলি নাম, যাই হোক, তার মেয়ে রিডলির সাথে ট্রিপে যাচ্ছিল। মানে নামটা আমার কাছে উল্টাপাল্টা লাগছে। তো যাই হোক, তারা দুজনে অন্য একটা শহরে যাচ্ছিল, কারণ এলিয়ট সেখানে একটা ব্যবসার ডিল ফাইনাল করতে যাচ্ছে, বাবা। আর মেয়েটা খুব লনলি ছিল, মানে তার কোনো বন্ধু বা বয়ফ্রেন্ড কিছুই ছিল না। আর তাছাড়া তার মুখে পিম্পলস উঠেছে বয়সন্ধিকাল, তো এই কারণে সেগুলো নিয়ে সবসময় চিন্তিত থাকতো। তো যাই হোক, কিছুক্ষণ পরে ফ্লাইট করে কি সেই শহরে পৌঁছায় যেখানে তাদের যাওয়ার কথা ছিল। তো সেখানে পৌঁছে এলিয়ট আর রিডলি করে কি গাড়িতে বসে বেরিয়ে পড়ে, কারণ এলিয়ট তার মিটিং এর জন্য অলরেডি লেট হয়ে গিয়েছিল। তো রাস্তায় এলিয়ট মানে বাবা তার মেয়েকে ধন্যবাদ জানায় যে তুই আমার সাথে এসেছিস, এবং বোঝায় তোর মুখে যে বর্ণগুলো উঠেছে এগুলো নিয়ে এত বেশি চিন্তা করিস না, এবং বারবার হাত দিয়ে সেগুলোকে ছোঁয়া বন্ধ কর। এই বয়সে সবারই ব্রণ ওঠে, এবং সিরিয়াসলি আমার লাইফে আমি এই কথা শুনে এসেছি। আমার বাপ মা আমাকে এই কথা বলছিল। 14-15 বছর বয়সে আমার মুখ ব্রণ দিয়ে ভরে গিয়েছিল। তো যাই হোক, এখান থেকেই পরের গল্পটা শুরু হয়। তো এখানে বাবা তাকে বোঝায়, দেখ এই ব্রণগুলো আসা একদম স্বাভাবিক, প্রত্যেকটা কিশোরের মুখে এটা হয়, তুই দয়া করে এটা নিয়ে আর প্যারা নিস না, আমার ভালো লাগে না এটা দেখলে। তো এটা শুনে মেয়ে রিডলি একটু শান্ত হয়। আর তারপর আমরা জানতে পারি যে গত বছরই রিডলির মা মারা গিয়েছে। আর রিডলি যেহেতু একা থাকতে পছন্দ করতো না, আর এর কারণে তার বাবা যেখানেই যায় তার মেয়েকে সঙ্গে নিয়ে যায়। আর ওই সময়ই বাবা যে মানুষটার সাথে ডিলটা করতে যাচ্ছিল তার কল আসে, এবং সে তো রেগে বাবার উপর চেঁচাতে থাকে যে হ্যাঁ বেড়া তুই এত লেট করছিস কেন। তো তখন বাবা মাপ চাইতে চাইতে নানা অজুহাত দেয় যে আমার টয়লেটে হাগা চেপে গিয়েছিল, সরি, যাই হোক। কিন্তু তখনই দেখা যায় ফোনের নেটওয়ার্ক খারাপ হয়ে গিয়েছে, আর এ কারণে কলটা কেটে যায়। তবে এ কারণে বাবা অনেক খুশি হয় এবং গাড়ির গতিটা বাড়িয়ে দেয় যেন দ্রুত ওই ব্যক্তির বাড়িতে বা প্রাসাদে পৌঁছতে পারে। কিন্তু হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা পশু চলে আসে, আর এই কারণে তাদের গাড়ির সাথে ওই পশুটার অ্যাক্সিডেন্ট হয়। তো এলিয়ট বা বাবার যে ভলভো গাড়িটা ছিল সেটা তো মনে করে পশুর সাথে লেগেই ঝটকা খেয়ে রাস্তার পাশেই থেমে যায়। তো গাড়িটার বিল্ড কোয়ালিটির কারণে ওদের তো কোনো কিছু হয় না, মানে ভলভো গাড়ি খুব নাম করে এসব ব্যাপারে। কিন্তু পরিস্থিতি যখন একটু শান্ত হয় তখন বাবা করে কি তার মেয়ে রিডলিকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো মা। তো সবকিছু ঠিক দেখে দুজন করে কি গাড়ি থেকে বেরিয়ে আসে, যাতে কিসের সাথে লাগলো সেটা তারা দেখতে পারে। তো সেখানে গিয়ে মেয়ে রিডলি যেটা দেখে সে তো পুরো শকড হয়ে যায়, কারণ এটা কোনো সাধারণ প্রাণী নয়। এর আগে এরকম প্রাণী সে কখনোই দেখেওনি, শোনেওনি এ সম্পর্কে। সেটা দেখতে অদ্ভুত একটা ঘোড়ার মতো, যার মাথায় শিং লাগানো রয়েছে, এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে এই প্রাণীটার ক্ষত থেকে নীল রক্ত বের হচ্ছিল। কিন্তু বাবা খুব রাগে ছিল, কারণ এই পশুটার জন্য তার মিটিং আরো লেট হয়ে গিয়েছে। তখনই মেয়ে রিডলি সেই রহস্যময় ঘোড়াটা দেখে আরো হতবাক হয়ে যায়, কারণ এই ঘোড়ার শিং ছিল এবং শিং এর হালকা রং ঝলমলে করছিল, মানে উজ্জ্বল রং ঝলমলে করছিল, মানে শিং থেকে আলোক রশ্মি আসছিল। তো মেয়েটা করে কি কোনো চিন্তা না করেই ওই
ওই শিংটা ছুঁয়ে দেখে এবং মুহূর্তের মধ্যে যখন রিডলি ওই ঘোড়ার শিংটা ছয়, সে অদ্ভুত অদ্ভুত জিনিস তার ভীষণে দেখতে থাকে, এমন সব দৃশ্য যেগুলো সে বুঝতে পারে না বা না আগে কখনো দেখেছে, এবং তার চোখের সামনে সবকিছু ধোয়াটো হয়ে যায়। বাট তখনই তার বাবা তাকে ডাকে এবং মুখে রক্ত ছিটে এসে লাগে এবং সে নিজেকে সামলে নেয়। আর সে দেখতে পায় তার বাবার রাগে ঘোড়াটিকে মারছে। তো মেয়ে রিডলি তখন অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু বাবা কোনো কথাই শুনে না এবং সে পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত ঘোড়াটা পুরোপুরি মারা যায়। আর এর কিছুক্ষণ পরে তারা দুজনে করে কি, সেই বাড়িতে পৌঁছায় যেটা হচ্ছে মিস্টার ওডেলের প্রাসাদ, এবং তার সাথেই মূলত ডিল করার জন্য বাবা ইলেট এসেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বাবা ইলেট করেছে কি ওই ঘোড়াটার লাশ গাড়ির ট্রাঙ্কে নিয়ে এসেছিল। তো যাই হোক, বাড়ির বাইরে গাড়ি থামিয়ে বাবা ইলেট করে কি বাড়ির মেনশনের ভেতরে ঢুকে পড়ে। এবং আমি বারবার ইলেটের সঙ্গে বাবা আর রিডলির সাথে মেয়ে বলার কারণটা হচ্ছে যাতে তোমরা কনফিউজড না হও নাম শুনে। তো যাই হোক, সেখানে যাওয়ার পরে ওডেলের ছেলে শেফার্ডের সঙ্গে তাদের দেখা হয়, সে হাত মিলায় আর তারপর ওডেলের স্ত্রীর সঙ্গেও দেখা করে কথা বলে এবং শেষ পর্যন্ত এলিয়েট করে কি ওডেলের ঘরে ঢুকে এবং দেরি হওয়ার জন্য ক্ষমা চায়। আর এখানে আমরা দেখতে পাই ওডেলের কঠিন একটা রোগ হয়েছে এবং সে এখন তার শেষ দিনগুলো কাটাচ্ছে। তো এলিয়েট এখানে নানা অজুহাত দেয় যেন ওডেল তাকে ক্ষমা করে। বাট তখনই রিডলের মনে পড়তে থাকে আজকে ঘোড়ার সঙ্গে কি কি ঘটেছে বা রাস্তায় কি কি ঘটেছে। তো ওকে অন্যমনস্ক দেখে ওডেল নামে সেই লোকটি রিডলিকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? আর তখন রিডলি মিথ্যা বলে যে আমি একদম ঠিক আছি। কিন্তু তখনই ওডেলের ছেলে শেপার্ডও সেখানে ছিল এবং সে রিডলির মুখে যে ব্রণগুলো সেগুলো সম্পর্কে কথা বলে, এর সাথে রক্ত শক্ত ছোপ ছোপ দাগের ব্যাপারেও বলে। আর তখনই এলিয়ট বলে আসলে ও অনেক জার্নি করে এসেছে, তো মা রিডলি তুমি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে নাও, তাহলে তোমার একটু ফ্রেশ লাগবে। অ্যাকচুয়ালি বাবা এলিয়ট জাস্ট রিডলিকে এখান থেকে পাঠাতে চাচ্ছিল, কারণ সে চাইছিল না তার মেয়ের জন্য তার এই ডিলটা খারাপ হয়ে যাক, মানে মেয়ে যদি কোনো উল্টাপাল্টা কাজ করে বা আজকে যা যা হয়েছে সে সম্পর্কে কেউ জানতেও না পারুক। তো রিডলি যখন বের হয় তখন সে বারবার তাদের গাড়ির দিকে তাকাচ্ছিল এবং তাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। আর তখনই প্রাসাদের একটা গার্ড রিডলিকে দেখে এবং তার কাছে রিডলিকে অদ্ভুত মনে হয়। আর এরপর গার্ড যখন গাড়ির কাছে যায় তখন দেখতে পায় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে এসেছে, তার মানে ওরা একটা বড় করে এসেছে কিংবা গাড়ির ভেতরে কিছু লুকানো রয়েছে। তো এরই মাঝে রিডলি করে গিয়ে বাথরুমে যায় এবং তার মুখ ধোয়, কিন্তু যখন সে আয়নায় দেখে তখন সে অবাক হয়ে যায়, পুরো শক, মুখের পুরো ব্রণ অদৃশ্য হয়ে গিয়েছে। আর তারপর সে যখন তোয়ালের দিকে তাকায় তখন সেখানে নীল রঙের রক্ত লেগে থাকতে দেখে, যেটা ইউনিকর্নের রক্ত ছিল। আর ঠিক তখনই ওডেল করে কি এলিয়েটের সাথে বসেছিল এবং বলে আমি সকল রকমের চিকিৎসার চেষ্টা করেছি, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আর এই কারণে আমি হাল ছেড়ে দিয়ে মৃত্যুর অপেক্ষায় রয়েছি। এবং ওডেল এটাও বলে আর এই কারণে আমি এই ডিলটা করতে চাই যাতে আমি মারা যাওয়ার আগে আমার নিজের কোম্পানি এবং আমার পরিবারের সুরক্ষা ঠিকঠাক করে ফেলতে পারি। তো এই কারণে তোমার মতো একটা লয়ার আমার দরকার, মানে উকিল, এবং তুমি আমার ছেলে শেফার্ডের দায়িত্ব নেবে এবং সকল সম্পত্তির দেখাশোনা করবে। আর আরেক দিকে রিডলি এখন অবাক ছিল, কারণ তার মুখের সকল পিম্পল কিভাবে গায়েব হয়ে গেল। তার মানে কি এটা ওই ঘোড়ার নীল রক্তের কারণে? তো একটু ভাবার পরেই ও বুঝতে পারে যে এই ঘোড়ার রক্তর মধ্যে জাদুকরী শক্তি রয়েছে, যেটা হয়তো মানুষের সকল রোগ সারাতে পারে। আর ঠিক তখনই এলিয়েটের গাড়িতে যে ঘোড়াটা রাখা ছিল সেটা শিং হালকাভাবে ঝলমল করতে শুরু করে। কিন্তু এদিকে রিডলি তার বাবার কাছে ফিরে আসে আর তার বাবা তাকে দেখে বলে তোমার এখন অবশ্যই হোটেলের পরিবারের সঙ্গে কথা বলা উচিত। বাট রিডলি বলে না, তাদের সাথে আমি এখন কথা বলতে পারবো না। বাট বাবা এলিয়েট তখন বলে তুমি যদি আমার কথা শোনো এবং আমার কথা মতো হোটেলের পরিবারের সাথে যদি দেখা করে ভালো মতো কথা বলো, আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো, এমনকি তোমার সাথে নিয়ে আমি ওই ঘোড়াটাকে কবর দিতেও রাজি আছি। কিন্তু ওদের কথা শেষ হওয়ার আগেই গাড়ির মধ্যে থেকে অদ্ভুত কিছু শব্দ শুরু হয় এবং ভেতরে রাখা ঘোড়াটা নড়তে চড়তে শুরু করে। তো এটা দেখে বাবা এলিয়েট সঙ্গে সঙ্গে ওডেলের কাছে যায় এবং ক্ষমা চায় এবং বলে আমাকে এখনই চলে যেতে হবে বাড়িতে। মানে সে চাচ্ছিল না ঘোড়ার ব্যাপারটা সামনে আসুক, হয়তো তার মাথায় অনেক কিছু ঘটছিল আর সেটা হতে পারে এটা সে সরকারকে দেবে, অনেক টাকা পাবে। তো এলিয়েট এখানে রিডলিকে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু ওকে দেখে ক্লান্ত আর অসুস্থ লাগছিল। আর এইদিকে ওডেল খুব রেগে যায় এবং বলে তুমি কখনোই নিজের কথা রাখো না, তুমি এসেছো আমার কাছে, এখন তুমি কেন আমার কাজ শেষ না করে তুমি যেতে চাইছো, আর তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তো রিডলি যখন উত্তর দিতেই যাবে, মানে সত্যি কথা বলে ফেলবে, তার আগেই এলিয়েটের গাড়ি থেকে অনেক জোরালো আওয়াজ আসতে শুরু করে। তো সবাই তাড়াতাড়ি তখন বাইরে বেরিয়ে আসে দেখতে যে কি হয়েছে এবং আমরা দেখতে পাই ঘোড়াটা পুরোপুরি আবার জীবিত হয়ে গিয়েছে এবং গাড়ি ভাঙতে চড়তে শুরু করেছে বাইরে বেরোনোর জন্য। তো এটা দেখে সবাই তো ভয়ে মনে করো যে অবাক হয়ে স্থির হয়ে যায়, কারণ ওই ঘোড়াটার চেহারা খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর ছিল, দাঁতগুলো ছিল হাঙর মাছের মতো, তার উপর আবার শিং। কিন্তু ঠিক ওই মুহূর্তেই ওডেলের যে গার্ড ছিল সে করে কি ঘোড়াটার উপর গুলি চালায় এবং ওটাকে সেখানে মেরে ফেলে। আর তখন এলিয়ট একদম আতঙ্কিত হয়ে পড়ে এবং বুঝতে পারে না এখন সে কি করবে। আর তারপর সে ওডেল এবং তার পরিবারকে সবকিছু বলে দেয় যে পথে তাদের সঙ্গে কি কি ঘটেছে আর ওই ঘোড়া কিভাবে এখানে এসে পড়লো। তো সবাই তখন এলিয়টের কথা শুনে অবাক হয়ে যায়, তবে কেউ বুঝতে পারছিল না এই প্রাণী আসলে ঘোড়া নাকি ইউনিকর্ন বা অন্য ধরনের প্রাণী, মানে এলিয়েন টেলিয়েন কিনা। তো রিডলি তখন ভাবে আমি সত্য বলবো, মানে তার সাথে যেটা ঘটেছে সেটা। তো সে অডেলকে বলে এই ইউনিকর্নের যে নীল রক্ত রয়েছে সেটা আমার মুখে লেগে আমার সকল ব্রণ চলে গিয়েছে। তো এটা শুনে তো অডেল অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তোমার শরীরে কি এখন কোনো অস্বস্তি বা কোনো অদ্ভুত অনুভূতি লাগছে? রিডলি বলে না, আমি তো পুরোপুরি ঠিক রয়েছে। তো এরপর রিডলি আরো বলে আমাদের সরকারি অফিস যে
অ্যানিমেল অর্গানাইজেশন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যাতে তারা এসে ওই ঘোড়াটিকে নিয়ে যায়। কিন্তু ওডেল মানা করে দেয়। সে বলে আমরা যদি এমনটা করি তাহলে সরকার ওই জিপটাকে ভুলভাবে ব্যবহার করবে, তো এই কারণে আমাদেরই এটার পরিস্থিতি সামলাতে হবে। তো যাই হোক, রাতে এলিয়ট করে কি তার মেয়ের ঘরে যায় তার খবর নেওয়ার জন্য। আর সে যখন রিডলিকে দেখে জিজ্ঞাসা করে তোমাকে এত স্যাড দেখাচ্ছে কেন। আর এটার উত্তরে রিডলি বলে আমি ওই ঘোড়াটার শিং যখন স্পর্শ করেছিলাম তখন কিছু অদ্ভুত জিনিস দেখেছি। তবে বাবা এলিয়ট তার কথা বিশ্বাস করে না, বলে তুমি হয়তো কনফিউশনের পর আবল তাবল কিছু ভীষণ দেখেছো। এবং সে রিডলিকে বোঝায় এসব ব্যাপারে ভেবে আর লাভ নেই, এখন সবচেয়ে জরুরি ব্যাপারটা হচ্ছে যেটা নিয়ে আমাদের ভাবা উচিত সেটা হচ্ছে এই ধনী ব্যক্তিদের সাথে ডিলটা কমপ্লিট করা। কিন্তু আমরা মেয়ে রিডলিকে ভেতর থেকে খুবই উদ্বিগ্ন দেখতে পাই। আর তারপর রিডলি করে কি ইন্টারনেট ঘেটে ওই জাদুকরী ঘোড়াটা সম্পর্কে কিছু তথ্য বের করার চেষ্টা করে। আর সে জানতে পারে এই ঘোড়াটা আসলে পুরনো লোককথার অংশ, মানে কাল্পনিক গল্প থাকে না, সেই গল্পের অংশ মানুষের মুখে মুখে চলে আসছিল। বলা হতো রোমান সাম্রাজ্যে একটা রাজ পরিবার ছিল এবং তারা এই ঘোড়াগুলো পালন করত। কিন্তু পরে যখন তারা এটার জাদুকরী শক্তির ব্যাপারে জানতে পারে তখন তারা ওদের শক্তিটা নেওয়ার জন্য বা অমর হওয়ার জন্য ওদেরকে মারার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই ঘোড়াগুলোর একটা স্পেশাল ক্ষমতা রয়েছে, এদেরকে মেরে ফেললেও এরা আবার জীবিত হয়ে যায় এবং জীবিত হওয়ার পরে পুরো পরিবার, মানে এই ঘোড়ার পরিবার পুরো রাজবংশকেই ধ্বংস করে দেয়। তো এইটা শোনার পরে তো রিডলি আরো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এরপর সে যখন ঘুমাতে যায় সে আরো ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। রিডলি দেখে যে জঙ্গলে সে দৌড়াচ্ছে, কিন্তু এরপর সে যখন নিচে তাকায় তার পায়ের দিকে সে বুঝতে পারে সে নিজেই ঘোড়া হয়ে গিয়েছে, মানে ঘোড়ার পায়ে ওর পা। তো এটা দেখে রিডলি তো ভয় পেয়ে জেগে ওঠে, সে বুঝতে পারেন এগুলো কি হচ্ছে। আর চোখ খুলতে সে তার সামনে কিছু অদ্ভুত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তারা করে কি রিডলি এবং ওর বাবাকে বেঁধে ফেলে এবং জানা যায় তারা মূলত বিজ্ঞানী যাদেরকে ওডেল রেখেছে যাতে তারা রিডলি এবং এলিয়টকে পরীক্ষা করতে পারে এবং বুঝতে পারে যে ওই নীল রক্ত তাদের উপর কোনো নেগেটিভ প্রভাব ফেলেছে কিনা। তো পরীক্ষা শেষ হলে রিডলি তার বাবার সঙ্গে কথা বলতে যায়, মানে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আর কি, এবং গত রাতে সকল কথা জানায় স্বপ্নের। তো এলিয়ট তখন রিডলিকে বলে তুমি সবকিছু ভুলে যাও, তো এ নিয়ে আর বাড়তি মাথা ঘামিও না। আর অন্যদিকে যখন ডক্টররা ঘোড়ার রক্ত পরীক্ষা করে তখন তারা দেখে এই যে রক্তটা অনেক বেশি অদ্ভুত এবং এটা যে কোনো মানুষের রোগকে সারাতে পারে। তো বিজ্ঞানীরা এরপর ওডেলকে এটা জানায় এবং প্রস্তাব দেয় যে এর সত্যতা নিশ্চিত করতে সরাসরি মানুষের উপর পরীক্ষা করতে হবে, মানে এটা যে কোনো ডিএনএ কে ঠিক করে ফেলতে পারে বা কোষকে। তো ওডেল এটা শুনে খুব খুশি হয় এবং ঠিক করে এই পরীক্ষা সে তার উপরেই করবে। কিছুক্ষণের মধ্যেই ওই ডক্টর করে কি জাদুকরি রক্ত প্রস্তুত করে ফেলে এবং ওডেলের শরীরে ইনজেকশন আকারে প্রবেশ করানো হয়। তো এটা দেখে রিডলি খুব চিন্তিত হয়ে পড়ে এবং বলে তোমরা যেটা করছো অনেক বড় ভুল করছো, অনেক ভুল করছো। আর এই কথা বলে সে জঙ্গলে যায় একটু মনের শান্তি পেতে। আর এই দিকে যখন বিজ্ঞানীরা ঘোড়াটার শরীর পরীক্ষা করতে শুরু করে তখন তারা জানতে পারে যে ঘোড়াটার ভেতরে যে শিরাগুলো রয়েছে রক্তের সেগুলো এখনো কাজ করছে। এর মানে ছিল এই ঘোড়া থেকে তারা আরো দীর্ঘ সময় ধরে রক্ত সংগ্রহ করতে পারবে, মানে রক্ত ভালো থাকবে। আর অন্যদিকে রিডলি বনে ঘুরে বেড়াচ্ছিল আর হাঁটতে হাঁটতে সে অনুভব করে কেউ তাকে দেখছে বা আশেপাশে কেউ রয়েছে। আর এরপর সে যখন চারিদিকে তাকায় সেখানে কাউকে সে দেখতে পায় না, তবে ও প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বাড়ি ফিরে আসে। আর রাতের পর এলিয়ট করে কি ওডেলের খোঁজ নিতে যায় এবং জিজ্ঞাসা করে সে এখন কেমন অনুভব করছে। তো ওডেল বলে তার এখন অনেক ভালো লাগছে, তার মনে হচ্ছে ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। তো এটা শুনে এলিয়ট খুব খুশি হয় এবং তাকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা দেয়। আর অন্যদিকে রিডলি এখনো সেই জাদুকরী ঘোড়াটির সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যায়। আর তখনই ওডেলের ছেলে শেফার্ড তাকে দেখে ফেলে এবং শেফার্ড তখন রিডলির কথা শুনে ওকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় যে আমি তোমাকে তথ্য বের করতে সাহায্য করব। এবং সে করে কি তার যে নিজের প্রিন্টারটা ছিল সেটা দেয় যাতে সে ঘোড়ার সকল ছবি আর তথ্যগুলো একসাথে বের করে গবেষণা করতে পারে। তো ওডেলের ছেলে শেফার্ড রিডলির সাহায্য করে সেখান থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ সে দেখে তার সামনে বাবা ওডেল দাঁড়িয়ে রয়েছে এবং তাকে দেখে পুরোপুরি সুস্থ দেখাচ্ছিল এবং তার স্বাস্থ্য আগের মতো নয় বরং আরো ভালো হয়ে গিয়েছে। এরপর ওডেল করে কি সঙ্গে সঙ্গে সকল ডক্টরদের জড়ো করে এবং তাদেরকে নির্দেশ দেয় যতটা সম্ভব নীল রক্ত ওই ঘোড়াটা থেকে বের করে নাও যাতে চিকিৎসা বা এই টেকনোলজিটা সবসময় আমাদের কাছে থাকে এবং আমি নিজে এটা ব্যবহার করতে পারি এবং আমি অমর হতে চাই। এবং সে আরো বলে আরেকটা কাজ আমরা করতে পারি, যদি আমরা এই রক্তটাকে সামনে নিয়ে আসি পৃথিবীর, তাহলে পৃথিবীর সকল বিলিয়নাররা যারা অসুখে ভুগছে তারা $100 বিলিয়ন দিয়ে হলেও এটা কিনবে, কারণ জানের চেয়ে দামি কোনো জিনিস নাই। কিন্তু ডক্টররা তাকে থামিয়ে দিয়ে বলে এটা সম্ভব না, কারণ এই রক্তের একটা সময়সীমা রয়েছে, বেশিক্ষণ রক্ত বাইরে থাকলে এটা কাজ করা বন্ধ করে দেয়। তো আপনি যে মনে করছেন না জীবনের রক্ত নেবেন এটা পসিবল নয়। আর অন্যদিকে আপনি যেটা চাচ্ছেন সেটা করতে গেলে আমাদের একটা জীবন্ত এরকম ঘোড়া লাগবে। আর অন্যদিকে রিডলি সে যা মাত্র যেটা দেখলো যে ওডেলের সঙ্গে এতক্ষণ যা যা ঘটেছে এটা দেখে তো ভয় পেয়ে গিয়েছে
যে 1500 শতাব্দীতে ওই রাজাদের সঙ্গে যেটা ঘটেছিল, রাজারা যেটা করেছিল ওরাও তাই করেছে। তবে তারপরেও সে সাহস করে তার গবেষণায় ফিরে যায় যাতে জানতে পারে যে ওই ঘোড়ার সঙ্গে আসলে কি হচ্ছে। তো কয়েক ঘন্টা পরে রিডলি একটা ভয়ঙ্কর তথ্য পায়, আর এটা জানার পরে সে সরাসরি যায় হচ্ছে ওডেলের কাছে এবং তাকে বলে মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। তো রিডলি বলে ওডেল যে ওষুধটা নিয়েছে এটা খুবই শক্তিশালী এবং কাজও করছে, কিন্তু সে যদি বেশি ডোজ নেয় তাহলে তার ভেতরে এটা নেগেটিভ ইফেক্ট করবে এবং তার জীবনও চলে যেতে পারে। এবং রিডলি আরও বলে যে 1500 শতাব্দীর রাজারা এই ঘোড়ার রক্ত ব্যবহার করার চেষ্টা করেছে এবং এই কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। তো তারা যে ভুলটা করেছে সেই সেম কাজ কিন্তু এখন ওডেল করছে। আর এর কারণটা হচ্ছে এই ঘোড়াকে যতবারই মারা হয় সেটা অটোমেটিক্যালি আবার জীবিত হয়ে ওঠে এবং যে তার রক্ত নিয়েছে বা যে তাকে স্বার্থের জন্য ইউজ করেছে তাকে তারা মেরে ফেলবে। তবে এখানে রিডলি যেটা ভেবেছিল সেটাই হয় যে আমার কথা ওডেল শুনবে না, পাত্তা দেবে না। তাই হয় সে বলে না, কিচ্ছু করতে পারবে না, আমি কি গরিব মানুষ নাকি, আমার কত পাওয়ার রয়েছে, ঘোড়া আমার কি করবে, মানে বডিগার্ড আছে, টাকা পয়সা আছে। তো সে বলে আমি উল্টো এই ঘোড়াটাকে পুরো বিশ্বের সামনে দেখাবো এবং পুরো দুনিয়ার সামনে এটাকে অকশনে ওঠাবো। তো ওডেলের এমন আচরণে রিডলি খুব কষ্ট পায়, কিন্তু একটু পরে ওডেলের স্ত্রী এসে রিডলির কাছে সান্ত্বনা দেয় এবং বলে আমি চেষ্টা করবো ওকে বোঝানোর জন্য এবং এটার সমাধান খুঁজে বের করার জন্য। তবে তারপরও রিডলি করে রাগে দুঃখে গাড়িতে এসে বসে পড়ে, কারণ তার বাবা এলিয়টও তার কথা বিশ্বাস করছে না এবং তার কথাও শুনছে না। এমনকি ওডেলের সামনে সে যখন কথা বলল তখন তার বাবা তার পাশে এসেও দাঁড়ায়নি। আর অন্যদিকে ওডেল আর বাকি ডাক্তাররা ঘোড়াটাকে প্রস্তুত করছিল, আর তারা করে কি ঘোড়াটিকে একটা ব্যাগে ঢুকায় যাতে সেটিকে মেনশন থেকে বের করে শহরে নিয়ে যেতে পারে। তো যখন ওডেল আর ডক্টররা ঘোড়াটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই হঠাৎ করে পুরো প্রাসাদে বিদ্যুৎ চলে যায়। আর ঠিক ওই সময় ডক্টরদের কাছে থাকা ডিভাইসটা খুব জোরে জোরে সিগন্যাল দিতে শুরু করে, আর এই সিগন্যালের মানে হচ্ছে ঘোড়াটা এখনো জীবিত এবং আশেপাশে হয়তো অন্য কিছুও থাকতে পারে। আর অন্যদিকে রিডলি যে গাড়িতে বসেছিল সে নেমে আসে এবং যখন সে আকাশের দিকে তাকায় তখন সে সেখানে অদ্ভুত রং দেখতে পায় যেটা খুবই অস্বাভাবিক। আর এইদিকে বাবা ইলিয়ট তখন দ্রুত ডক্টরের কাছে যায় যাতে বুঝতে পারে যে কি ঝামেলা ঘটেছে, কিন্তু ডক্টররাও কিছুই বুঝতে পারছিল না, উত্তরও দিতে পারছিল না। তো হঠাৎ করে দেখা যায় একটা ডক্টর মারা গিয়েছে এবং কোনো একটা ঘোড়ার শিং তার এফোর ওপর করে দিয়েছে। তো বাবা ইলিয়ট যখন ভালো করে দেখে সে বুঝতে পারে যে ডক্টরকে যে ঘোড়া মেরেছে সেটা এই ঘোড়া না, আরেকটা ঘোড়া রয়েছে, তার মানে এখানে একের অধিক ঘোড়া রয়েছে। তো গার্ডরা তখন ওই ঘোড়াটার উপর টানা গুলি চালাতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না কারণ এটা অনেক বেশি শক্তিশালী ছিল এবং এক এক করে উল্টো সকল গার্ডদের মারতে থাকে। তো বাবা ইলিয়ট এগুলো দেখে তো ভয় পেয়ে যায় এবং দ্রুত তার মেয়ে রিডলিকে ডেকে বলে সে যেন গাড়িতে বসে এখান থেকে গাড়ি টান দিয়ে চলে যায়। তো রিডলি গাড়িতে বসতেই ঘোড়াটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক শক্তিতে গাড়িটিকে আক্রমণ করে। আর তখন বাকি গার্ডরাও তাদের আধুনিক অস্ত্র দিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তো তখন রিডলি করে কি একটা পর্যায়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে বাঁচার জন্য, কিন্তু ঘোড়াটাও তার পেছনে যেতে থাকে, পিছু ছাড়ে না এবং শেষে রিডলি করে কি একটা স্টেবলের মতো জায়গায় বা বাড়িতে ঢুকে পড়ে। তো ঘোড়াটাও সেখানে আসে, কিন্তু মজার ব্যাপার হলো ঘোড়াটা রিডলির কাছে আসতেই হঠাৎ করে শান্ত হয়ে যায় এবং তার শিং থেকে ঝকঝকে আলো ছড়াচ্ছিল এবং ওই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছিল। তো রিডলি যখন ধীরে ধীরে ঘোড়াটাকে ছয় ঠিক ওই সময় একটা মেয়ে গার্ড আসে এবং সাথে বাকি গার্ডরা এসে ওই ঘোড়ার উপর গুলি চালাতে শুরু করে। আর এই কারণে ঘোড়াটা শেষমেশ এখান থেকে পালিয়ে যায় এবং চারিদিকে শান্তি নেমে আসে। আর পরিস্থিতি কিছুটা ঠিক হলে সবাই করে কি আবারও মেনশনের ভেতরে ফিরে আসে। আর এখানে রিডলি তার বাবা এলিয়টের উপরে রেগেই যায় এবং সে চিৎকার করতে শুরু করে আমি তোমাকে কতবার সতর্ক করেছিলাম, তোমরা কেন আমার কথা বিশ্বাস করনি। তবে তারপরে বাবা এলিয়ট সবার কথা উপেক্ষা করছিল এবং সবসময় ওই ধনী ওডেলের পেছন পেছন চলছিল, কিন্তু রিডলি তাদেরকে বারবার অনুরোধ করে যে এই ঘোড়াটাকে তাদের বাবা মার কাছে ফেরত দিয়ে আসার জন্য এবং এটাই একমাত্র উপায় সবকিছু থামানোর। কিন্তু সেখানে থাকা কেউ ওর কথায় পাত্তাই দেয় না, বরং ওডেল সম্পূর্ণ উল্টো সিদ্ধান্ত নেয়। ওডেল ঠিক করে সে এখন থেকে সব ম্যাজিক্যাল ঘোড়ার শিকার করবে এবং ওদেরকে জ্যান্ত রেখে বিলিয়নারদের কাছে ওর রক্ত বিক্রি করবে যাতে সে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হতে পারে। আর এরপর সে করে গিয়ে কিছু হান্টারদের দল বানায় এবং সবাইকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় যাতে ওই ঘোড়াগুলোকে ধরতে পারে। তো এলিয়টও তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু রিডলি তখন তার কাছে এসে তার বাবাকে থামানোর চেষ্টা করে এবং সে কেঁদে কেঁদে বলে তার বাবা যেন জঙ্গলে না যায়। কিন্তু সবসময়ের মতো এবারে বাবা করে কি কথা শুনে না এবং সে বলে আমি আমার ক্লায়েন্ট ওডেলকে একা ছাড়তে পারবো না। আর ঠিক ওই মুহূর্তেই শেপার্ড করে কি ডক্টরের কাছে যায় এবং তার কাছ থেকে ঘোড়ার রক্তের নমুনা নিয়ে নেয় এবং সে ভাবছিল এই রক্ত আমি যদি ব্যবহার করি, আমি যেহেতু সুস্থ মানুষ, আমার শরীরে রক্ত গেলে তো আমি আরো শক্তিশালী হয়ে যাব এবং যে কোনো বিপদ আসলে মুখোমুখি হতে পারবো। তো শেপার্ড করে কি ওই রক্ত থেকে বিশেষ একটা তরল বানায় এবং সেটা নিজের উপর ব্যবহার করতে শুরু করে। কিন্তু এমনটা করতে তার ভেতরে একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগে, তার শরীর বদলাতে শুরু করে এবং সে নিজেই বুঝতে পারছিল না তার সঙ্গে কি ঘটছে। আর ঠিক তখনই রিডলিও অদ্ভুত ফিল করতে লাগে এবং রিডলি এরপর গাড়িতে বসে সেখান থেকে পালানোর কথা ভাবছিল, কিন্তু শেষ মুহূর্তে সে করে কি সিদ্ধান্ত বদলে ফেলে, মানে সে তার বাবাকে একা রেখে যেতে চাইছিল না। আর ওই মুহূর্তেই রিডলি আকাশে একটা অদ্ভুত ঝলমলে আলো দেখতে পায়। তো সঙ্গে সঙ্গে সে গাড়ি থেকে নামে এবং দৌড়ে মেনশনে ঢুকে যায় যাতে ওই রিসার্চ পেপার দেখে বুঝতে পারে যে এই আলোর রহস্যটা কি। তো কিছুক্ষণ খোঁজার পরে রিডলি সত্যটা জানতে পারে, আর জানার পরে সে ভয়ে কাঁপতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে তার বাবা এলিয়টকে কল করে এবং সে বলে তারা সবাই যেন তাড়াতাড়ি প্রাসাদে ফিরত আসে
আসে, কারণ ওই ঘোড়াটা জঙ্গলে তাদের জন্য ফাঁদ তৈরি করেছে। তারা যদি ওই জায়গাতে পৌঁছায় কেউই বেঁচে থাকতে পারবে না। কিন্তু ওর বাবা কোনো গুরুত্বই দেয় না। আর তখন রিডলি করে কি দৌড়ে মেনশনের গার্ডের কাছে গিয়ে সবকিছু খুলে বলে যে তোমার অস্ত্র কিন্তু ওই ঘোড়ার সামনে কাজে আসবে না, এখনই কিছু করতে হবে, না হলে কিন্তু সব শেষ। তো গার্ড তখন এই কথা শুনে বিশ্বাস করে। আর রিডলি তো আবার গার্ডকে বলে তুমি তাড়াতাড়ি জঙ্গলে থাকার সবার সঙ্গে যোগাযোগ করো, কারণ তারা সবাই অনেক বিপদে রয়েছে। আর ওইদিকে ডক্টররা ঘোড়ার শিং কাটার জন্য চেষ্টা করছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শিং বারবার ঝলমল করছিল, যেন এতে কোনো শক্তি লুকানো রয়েছে। আর অন্যদিকে বাবা এলিয়েট অবশেষে রিডলির মেসেজ পেয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ ঠিক তখনই ঘোড়াটা তাদের সামনে এসে পড়ে এবং সে করে কি সকল হান্টারদের উপর হামলা শুরু করে দেয় এবং এক এক করে সবাইকে মারতে শুরু করে। আর এলিয়েট তখন নিজেকে বাঁচাতে নাইট ভিশন গগলস ব্যবহার করে, যার মাধ্যমে সে ঘোড়ার সঠিক অবস্থান দেখতে পায়। আর সে ওডেলকে ধরে এবং দুজনে মিলে কোনো রকমে পালিয়ে আসে। তো তারা জঙ্গল থেকে বেরিয়ে কোনো রকমে প্রাসাদে তো এসেছে, কিন্তু বিপদটা এখনো শেষ হয়নি। তো দেখতে পাই আমরা সেই ঘোড়াটা তাদের পিছু নিয়ে প্রাসাদেও চলে আসে এবং ভেতরে ঢুকে পড়ে। আর তখন এলিয়েট এবং ওডেল দুজনই যখন প্রাসাদ থেকে পালানোর চেষ্টা করছিল, তখনই তাদের সামনে আরেকটা ঘোড়া এসে দাঁড়ায় এবং দুই ঘোড়া মিলে ওডেলকে চারদিক থেকে ঘিরে ফেলে। তো ওডেল তখন চালাকি করে ঘোড়াদের সামনে শান্ত স্বরে কথা বলতে শুরু করে এবং ঘোড়াও আস্তে আস্তে ওর কথা শুনে মানে একটু শান্ত হয়। আর এরপরে ওডেল যখনই নিজের হাতটা ঘোড়ার শিঙে রাখার চেষ্টা করে, তখনই পেছন থেকে আরেকটা ঘোড়া এসে তার উপর আক্রমণ করে দেয়। মানে পেছনের ঘোড়াটা বুঝতে পেরেছে যে ওদের উদ্দেশ্য ভালো না। তো ওডেল এখানেই সাফারি কিরকিরা হয়ে যায়। আর ঠিক তখনই রিডলি করে ওই ছোট ঘোড়াটাকে নিয়ে আসে। তার উদ্দেশ্য ছিল এই বাবা মার কাছে এই ঘোড়াটাকে ফেরত দেওয়া। আর এখানে একটা বিষয় লক্ষ্য, যেহেতু এইসব ঘোড়ারা কখনোই মরে না, তো ওর বাবা মা লাশ নিয়ে চলে যাবে এবং মানুষদের উপর আক্রমণ করা বন্ধ করে দেবে। কিন্তু বাবা এলিয়ট এটা মানতে রাজি ছিল না। মানে এত কিছু দেখার পরেও সে এখনো তার মেয়ের কথা শুনছেই না এবং সে বলে সে এখানে পুলিশ ডেকে আনবে এবং এই সমস্যার সমাধান করবে। কিন্তু যখনই সে ফোন বের করে তখনই নেটওয়ার্ক পুরোপুরি চলে যায়। আর তারপর সবাই পুরো ভয়ে কাঁপতে শুরু করে। আর ওডেলের স্ত্রী তখন এলিয়টকে বলে আমাদের মনে হয় রিডলির কথা মেনে নেওয়া উচিত, এবং সে বলে সবচেয়ে ভালো হবে এটাই, আমরা ওই ছোট ঘোড়াটাকে ওর বাবা আমার কাছে ফিরিয়ে দিই। কিন্তু তখনই এলিয়ট আমতা আমতা শুরু করে, কিন্তু লাস্টে গিয়ে ওডেলের বউয়ের সিদ্ধান্ত মেনে নেয়। আর তারপর ওডেলের বউ গার্ড এবং ডক্টরদের আদেশ দেয় ওই ছোট ঘোড়াটাকে বাইরে নিয়ে যেতে এবং সেই দুই ঘোড়ার কাছে দিয়ে আসতে যারা বাইরে অপেক্ষা করছে। কিন্তু ওই ইন্ডিয়ান ডাক্তার তো অনেক বড় একটা ভুল করে ফেলেছে। সে বাইরে যাওয়ার আগে ওই ছোট ঘোড়াটার শিং কেটে ফেলেছে। মানে তার কাছে মনে হয়েছিল এটা বড় কোনো ব্যাপার নয়, স্মৃতি হিসেবে রেখে দেই। তো এর কিছুক্ষণ পরে যখন গার্ড আর ডক্টর সেই ঘোড়াটাকে নিয়ে বাইরে যায় এবং বাবা মার সামনে রাখে, প্রথমে তো বাবা মা খুশি হয় ঘোড়ার, কিন্তু যখন ওই বাবা মা দেখতে পায় তাদের বাচ্চার শিং কাটা হয়েছে, সে তো পুরোপুরি পাগল হয়ে যায় এবং ঘোড়া প্রথমেই ডাক্তারকে একবারে সাফারি কিরকিরা করে দেয়। আর গার্ড যখন এই নিজের চোখে এগুলো দেখে, অত মনে করে প্যান্ট ভরে হেগে দেয় এবং তখনই করে কি মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। আর তারপর বাকি সবাই যখন এই ঘটনা জানে, তখন শেপার্ড বলে এখন আমাদের রিডলি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না এবং ঘোড়াগুলোকে সামলাতে পারবে না। আর রিডলি ওদেরকে আটকাক, আমরা ততক্ষণে পালানোর চেষ্টা করি। বাট এই কথা শুনে বাবা এলিয়ট অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে কেন শুধু রিডলি? আর তখন শেপার্ড বলে মানে ওডেলের ছেলে রিডলি এ কারণেই, কারণ ও ঘোড়াকে দেখার পরে কখনো এই ঘোড়া থেকে কোনো সুবিধা বা ম্যাজিক বা কোনো লাভের কথা চিন্তা করেনি বা লোভ করেনি। আর ঘোড়া আমাদের সবার মনের কথা রিড করতে পারে, তো এই জন্য রিডলিকে সে কোনো ক্ষতি করবে না। তো যাই হোক, পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বাবা এলিয়ট তখন কাঁপতে থাকে আর ওডেলের স্ত্রীর কাছে গিয়ে বলে আমি আপনাদের সঙ্গে যুক্ত থাকতে চাই না এবং আমি অনেক ভুল করেছি, যেহেতু আমি ভুল করেছি এখন আমাকে এটা ঠিক করতে হবে। আর ঠিক তখনই শেপার্ডের শরীরে অদ্ভুত পরিবর্তন হতে শুরু করে। তার চোখ থেকে ঝলমলে আলো বের হতে শুরু করে, যেন কোনো একটা অজানা শক্তির প্রভাবের মধ্যে সে পড়ে গিয়েছে। কিন্তু এইদিকে রিডলি আর এলিয়ট যখন পালানোর চেষ্টা করে, তখনই শেপার্ড সামনে চলে আসে। তো শেপার্ড রিডলিকে ধরে ফেলে এবং সে যখন ওর ক্ষতি করতে যাবে, তখনই সামনে হঠাৎ করে দুইটা ঘোড়া চলে আসে এবং তারা মূলত শেপার্ডের কাছ থেকে বদলা নিতে এসেছে যে ও তুই আমাদের পাওয়ার চুরি করেছিস। আর এই সুযোগে এলিয়ট আর রিডলি মানে বাপ বেটি একটা রাস্তা দিয়ে পালিয়ে যায় এবং শেপার্ড আর তার মা অন্য রাস্তা দিয়ে পালায় এবং তাদের কাছে ওই ছোট ঘোড়ার শিংটাও ছিল। তো রাস্তাতে তখন শেপার্ডের মা তাকে জিজ্ঞাসা করে এখন আমাদের প্ল্যান কি? শেপার্ড তখন ঠান্ডা কণ্ঠে বলে আমি তো পালাচ্ছি না, তো আমি ওই দুইটা ঘোড়াকে ধরবো এবং ওদের মাধ্যমে আমি ফার্ম দেবো, ওদের নতুন ম্যাজিক্যাল পাওয়ার তৈরি করবো এবং আমি অমর হব। কিন্তু ওর মা ওকে না করে। তো এরপরে শেপার্ড যখন তার ডিভাইসটা দেখে সে অবাক হয়ে যায়, সেটা থেকে ঘোড়ার শিংটা গায়েব হয়ে গিয়েছে। তো এর মানে কি রিডলির বাবা মানে এলিয়ট সেই শিংটা চুরি করে নিয়েছে। তো শেপার্ড তো পাগল হয়ে যায় আগে। আর এই দিকে এলিয়ট এখন রিডলির সঙ্গে বসেছিল, সে খুবই আফসোস করছিল, তার মেয়ের কাছে ক্ষমা চাইছিল যে আমার তোর কথা শোনা উচিত ছিল। এবং এলিয়ট এখানে পানি ভর্তি চোখ নিয়ে রিডলিকে বলে আমি আসলে সবসময় আমার কাজকেই গুরুত্ব দিয়েছি, টাকাকেই গুরুত্ব দিয়েছি, তোর কথাগুলো কখনো শুনিনি। তো সে বারবার তার মেয়ের কাছে এতবার ক্ষমা চাইতে থাকে যে একটা সময় রিডলি করে কি ওর বাবাকে কেঁদে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই শেপার্ড আর তার মা হলের মধ্যে চলে আসে যাতে এলিয়ট আর রিডলিকে খুঁজে পায়। কিন্তু এইদিকে কিছুক্ষণ ধাওয়া করার পরে ওই ঘোড়াগুলো কিন্তু আবার শেপার্ডের মাকে ধরে ফেলে এবং ওর মাকে একবারে সাফারি কিরকিরা করে দেয়। আর অন্যদিকে এলিয়ট করে কি রিডলিকে বারান্দায় আটকে রাখে যাতে ঘোড়াগুলোর কাছে পৌঁছতে না পারে এবং এরপর সে নিজে এগিয়ে যায় এবং ইচ্ছাকৃতভাবে সেই ঘোড়াগুলোকে ওর দিকে দৌড় লাগায় যাতে মনোযোগ ওর দিকে টানতে পারে এবং এই সুযোগে রিডলি পালাতে পারে। মানে বুঝতেই পারছো বাবা মা তো বাবা মাই হয়। তবে তারপরে এদিকে রিডলি আবার তার বাবাকে নিয়ে চিন্তা
করছিল, অনেক চেষ্টার পরে বারান্দার বাইরে বেরোতে সক্ষম হয়। আর যেই মুহূর্তে সে বাইরে এলো সে দেখে একটা ঘোড়া তার বাবা এলিয়টের পেছনে দৌড়াচ্ছে তাকে মারার জন্য। আর রিডলি যখন দৌড় দিতেই যাচ্ছিল তখনই হঠাৎ করে শেফার্ড তার সামনে চলে আসে আর তার হাতে একটা তীর ছিল আর সে রিডলিকে ধমক দিয়ে বলে তার সাথে যাওয়ার জন্য। তো বাধ্য হয়ে রিডলি তখন শেফার্ডের সঙ্গে আঙিনা পর্যন্ত যায় এবং ওইখানে তাদের ছোট ঘোড়াটা ছিল, মৃত ঘোড়াটা। তো ওই সময় বাবা ঘোড়াটা সেখানে চলে আসে আর সে খুব রেগে ছিল, বদলা নেওয়ার মোডে ছিল। কিন্তু যখনই সে রিডলিকে দেখে তার রাগ ধীরে ধীরে কমতে থাকে এবং সে করে কি রিডলির পায়ের কাছে সে মাথা নিচু করে শুয়ে পড়ে, যেন রিডলিকে অনেক ভালোবাসে। আর শেফার্ড এই সুযোগটা কাজে লাগায়, সে সঙ্গে সঙ্গে ঘোড়ার পায়ে দড়ি বাঁধাতে শুরু করে। কিন্তু আমরা আশ্চর্যজনক ভাবে দেখতে পাই ঘোড়াটা কিছুই বলছে না। তো রিডলি এখানে ওকে থামায় এবং বলে তুমি অনেক বড় ভুল করছো, এটা করা উচিত নয়। কিন্তু বাবার মতো শেফার্ড ওর কথা শোনে না এবং গর্ব করে বলে আমি জানি আমি কি করছি, কেউ আমাকে থামাতে পারবে না। আর হঠাৎ করে তখন আরেকটা আওয়াজ শোনা যায়, সেটা ছিল ঘোড়াটির মা। তো ওরা যখন ওইদিকে তাকায় সঙ্গে দেখা যায় যে রিডলির বাবা এলিয়টের সাথে এসেছে এবং সে যেটা করেছে ওই ছোট ঘোড়াটির যে শিংটা ছিল সেটা ওই মাকে দেবে বলে প্রমিস করেছে। আর এখানে ঘোড়াটার ক্ষতি করেনি, মানে রিডলির বাবার মন এখন ক্লিয়ার হয়ে গিয়েছে, তার মনে আর লোভ নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই মা ঘোড়াটি এসেও রিডলির কাছে শান্ত হয়ে যায় এবং শুয়ে পড়ে এবং রিডলির কাছে আসতেই দুইটা ঘোড়াই পুরোপুরি শান্ত হয়ে যায়। আর শেফার্ড হারামজাদা এই সুযোগে মা ঘোড়াটারও পা বেঁধে নেয়। তো এটা দেখে বাবা এলিয়ট অনেক রেগে যায় এবং সে তার হাতে থাকা শিংটা দিয়ে শেফার্ডকে অনেক জোরে মারে। কিন্তু শেফার্ড এখন তো আর মানুষ ছিল না, তার ভেতর ঘোড়ার শক্তি ছিল, সে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। মানে 6 বাচ্চার মাও ব্যাপার না, মানে ওই যে আমাদের কবিরাজরা বলে এই ওষুধ খাইলে ঘোড়া হয়ে যাবেন। তো যাই হোক এরপর সে করে কি এলিয়টের মাথায় আঘাত দেয় এবং তার নিজের তীর দিয়ে উল্টো পাল্টা আক্রমণ করে। তো এলিয়ট এবার মাটিতে পড়ে যায় আর রিডলি তখন ঘাবড়ে তার বাবার কাছে আসে এবং সে জোরে জোরে কাঁদছিল কারণ তার বাবা মারাত্মকভাবে আহত হয়েছে, তার শরীর থেকে অনেক রক্ত ঝরছিল। কিন্তু সে কিছু করার আগেই শেফার্ড আবারও আক্রমণ করার চেষ্টা করে এবং সে ঘোড়ার শিংটা তুলে যখন এলিয়টকে শেষ করে দেবে ওই মুহূর্তেই ঘোড়ার বাবা উঠে যায় এবং সে সমস্ত শক্তি দিয়ে তার পা দিয়ে শেফার্ডকে দেখতেই পাচ্ছ ফ্যান্টাস্টিক শট মেরে দেয় এবং শেফার্ড বাতাসে উড়ে নগদ মাটিতে পড়ে মারা যায়, মানে একবারে সাবারি কিরকিরা। আবার এদিকে এলিয়টেরও সময় শেষ হয়ে এসেছিল আর এই কারণে সে তার মেয়ের হাত ধরে এবং ধীরে ধীরে বলে মরার আগে আমি একটা কথা জানতে চাই, তুই প্রথমবার যখন ঘোড়ার শিং ছুঁয়েছিলি তুই কি কি দেখেছিলি? তো রিডলি তখন চোখ মুছতে মুছতে বলে আমি অদ্ভুত সব জিনিস দেখেছিলাম, আমি অনুভব করেছিলাম যে ওই ঘোড়াটা আমাকে কিছু দেখাতে চেয়েছিল, নিজেদের অরিজিন, ওদের জগৎ এবং ওদের ব্যথার গল্প। এবং সে আরো বলতে লাগে যে ওই ভীষণে সে তার মায়ের স্মৃতিগুলো দেখেছিল, যে স্মৃতিগুলো অনেক আগে হারিয়ে গিয়েছিল। তো এলিয়ট তখন হালকা একটা হাসি দেয় এবং মেয়ের চোখে চোখ রেখে বলে আমাকে ক্ষমা করে দিস রিডলি, আমি অনেক লোভী ছিলাম। এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সে মারা যায়। তো যাই হোক রিডলি তো তার বাবাকে কোলে নিয়ে কেঁদে যাচ্ছিল, সে বিশ্বাসই করতে পারছিল না তার বাবাকে সে আর দেখতে পাবে না। কিন্তু তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে, ওই ঘোড়ার বাবা এসে শান্ত হয়ে রিডলির সামনে দাঁড়ায় এবং তারপর মা ঘোড়ার সাথে তাদের শিং মিলিয়ে একটা ম্যাজিক্যাল এনার্জি তৈরি করে এবং সে আলোয় ওই ছোট ঘোড়ার ভাঙা শিংটা আবার জুড়ে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যে বাবা এলিয়টেরও ক্ষত সারতে শুরু করে। তো ধীরে ধীরে তারা চোখ খুলে এবং দেখা যায় সে বেঁচে উঠেছে এবং সে ওই সবকিছু দেখেছে যেটা আগে রিডলি দেখেছিল, মানে সব ভীষণ সকল পুরনো স্মৃতি, সেই ম্যাজিক্যাল জগৎ ওদের। এবং সেই পার্সনকে দেখতে পায় যে নিঃস্বার্থভাবে ওদেরকে ভালোবাসতো। তো যাই হোক এরপর এলিয়ট করে কি রিডলিকে শক্ত করে জড়িয়ে ধরে এবং দুজনের চোখে আনন্দ ছিল, যেন সবকিছু আবার ঠিক হয়ে গিয়েছে। বা ঠিক তখনই ম্যানশনের দরজা খুলে যায় এবং গার্ড ভেতরে ঢুকে, যার পেছনে পুলিশের দল ছিল এবং তারা চারিদিকে তাকায় কিন্তু সেখানে এখন আর কোনো ঘোড়া নেই। তো পুলিশ করে কি এলিয়ট আর রিডলিকে ধরে ফেলে এবং তারা অভিযোগ এনেছে এটাই যে ওডেলের পরিবারকে ওরাই মেরেছে। কিন্তু এলিয়ট আর রিডলির এখন আর কোনো ভয় নেই, তারা মানসিকভাবে অনেক ভালো বোধ করছে, কোনো লোভ নেই, লালসাও নেই। তারা খুব খুশি যে ওদেরকে সাহায্য করতে পেরেছিল ওই ম্যাজিক্যাল ঘোড়াকে, যারা পৃথিবীতে কখনোই আন্তরিক ভালোবাসা পায়নি, তাদেরকে সবাই খালি ইউজ করতে চেয়েছিল। তো ওই মুহূর্তে একটা চমকপ্রদ ঘটনা ঘটে, ওই ঘোড়াগুলো এলিয়ট এবং রিডলিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তারা তাদের জাদুকরীর শক্তি দিয়ে পুলিশদের চোখ ফাঁকি দিয়ে ওদের জগতে ওদেরকে নিয়ে যায়। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। তো যাই হোক এই গল্পটার আগামাথা আমি কিছুই বুঝি নাই, কি মনে করে হলিউডের এই সময়ে, মানে এরকম সময় এরকম একটা থার্ড ক্লাস মার্কা কাহিনীওয়ালা সিনেমা বানায় আমি বুঝি নাই। তবে এখানে একটা জিনিস বুঝলাম আমরা, সেটা হচ্ছে এই ঘোড়াগুলোর মনে দুঃখ যে তারা কখনোই সত্যিকারে ভালোবাসা পায় নাই, তাদের ক্ষমতা বা তাদের ম্যাজিক সবাই ইউজ করতে চাইতো। আর এ কারণে রিডলি একমাত্র পার্সন ছিল যে ওদেরকে কোনো লোভ ছাড়াই তাকিয়েছিল, লোভ ছাড়াই ভালোবেসেছিল। তো এই জন্য রিডলি ওদের কাছে এত স্পেশাল ছিল। আর পরে যখন রিডলির বাবা আন্তরিক ভালোবাসা দেয় তখন রিডলির বাবাকে ওরা সারিয়ে তোলে। তো এই হচ্ছে কাহিনী। তো ভালো থেকো, সুস্থ থেকো। তবে এখানে একটা জিনিস শেখার রয়েছে, তোমার যদি ওয়েলথ থাকে, তোমার যদি পাওয়ার থাকে, মানে টাকা পয়সার পাওয়ার এগুলো যদি থাকে বা সৌন্দর্য থাকে, সবাই তোমাকে লোভের জন্য তোমার সাথে সম্পর্ক করবে বা ইউজ করতে চাইবে, কিন্তু খুব কম লোক রয়েছে যারা তোমাকে আন্তরিক ভালোবাসবে। মানে এই ধরো এই থার্ড ক্লাস সিনেমা থেকে আমরা এটাই বুঝে নিলাম, তুমি যদি প্রতিষ্ঠিত একটা পার্সন হও বা সুন্দরী মাইয়া হও বা ক্ষমতাবান হও, তুমি একটা ঘোড়া, বুঝতে তো ব্যাপারটা। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।